আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমাদের মাদ্রাসার বড় হুজুর ম্যাডাম এশার নামাজ পড়িয়ে যখন বাড়ির দিকে ফেরেন তখন তিনি মাদ্রাসার পেছনের যে বড় জঙ্গলটা আছে সেই দিকে যান। শুরুতে তিনি মাদ্রাসা থেকে বেরিয়ে সোজা রাস্তায় হাঁটেন, কিন্তু পরবর্তীতে সামনের দিকে এগিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ঢুকে যান। কিন্তু যতটুকু জানি যে হুজুর ম্যাডামের বাড়ি ওইদিকে নয়, তিনার বাড়ি এই সোজা রাস্তা ধরে সামনের দিকে। আমাদের মাদ্রাসার একটা নিয়ম হচ্ছে হুজুর ম্যাডাম এখানে থাকেন না, ওনার বাড়ি কাছাকাছি হওয়ার কারণেই উনি দ্রুত এশার নামাজ পড়িয়ে বাড়িতে চলে যান। আমাদের এই হিফজখানায় হুজুর ম্যাডাম ক্লাস নিচ্ছেন অনেক দিন যাবৎ। হুজুর ম্যাডাম কিছুদিন আগেই আমাদের এই হিফজখানায় শিফট হয়েছেন এবং আমাদের ক্লাস নিচ্ছেন। উনি খুব সুন্দরভাবেই ক্লাস নেয়। সকালবেলা আসেন, দুপুরবেলা ক্লাস নিয়ে উনি নামাজ পড়িয়ে বাড়িতে চলে যান এবং দুপুর 3টা বাজে এসে উনি আসরের নামাজ পর্যন্ত ক্লাস নেন। তারপর আবার সন্ধ্যা থেকে মাগরিবের পর পর্যন্ত ক্লাস নিয়ে তারপর বাড়িতে চলে যান। উনি এরকমভাবেই আমাদেরকে পড়ান, আর পাশাপাশি অন্যান্য ম্যাডাম যারা আছেন তারাও পড়ান। আমাদের এই হুজুর ম্যাডাম দেখতে অনেক বেশি সুন্দরী। আমি এবং আমার বান্ধবী দুজন মিলে হুজুর ম্যাডামের ব্যাপারে নানান সময় নানান কথা বলতাম। আমার বান্ধবী ফাতেমা, সেও দেখতে মারাত্মক লেভেলের সুন্দর এবং আমিও মোটামুটি। তবে আমরা হুজুর ম্যাডামকে নিয়ে বেশিরভাগ সময়ই গসিপ করতে থাকি। হুজুর ম্যাডাম যেদিন থেকে আমাদের এখানে এসেছেন সেদিন থেকেই তাকে নিয়ে আমরা গল্প করতে থাকি, কারণ তিনি দেখতে অসম্ভব রকমের সুন্দরী একটা মেয়ে। বয়স 30-35-এর কাছাকাছি হবে। তার একটা কন্যা সন্তান আছে। মাঝে মধ্যে তিনি তাকে মাদ্রাসায় নিয়ে আসেন। সেই সন্তানটাও খুবই অদ্ভুত রকমের আচরণ করেন। এক কোনায় চুপচাপ বসে থাকে আর হুজুর ম্যাডামের সাথে ওই মাঝে মধ্যে আসেন এবং কারোর সাথে কোনো কথা বলে না। বয়স 8-9 বছর হবে। তাকে দেখে আমার কাছে অদ্ভুত মনে হয়, কিন্তু গতকাল আমি যখন মাদ্রাসার ছাদে উঠে বাইরের দিকে তাকালাম, দেখলাম আমাদের মসজিদের বড় হুজুর ম্যাডাম পেছনের যে রাস্তাটা আছে মসজিদের, আমাদের মাদ্রাসার পেছনের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে তিনি জঙ্গলের ভিতরে ঢুকে যান। এখানে ভিটা টাইপ একটা জায়গা আছে এবং তার ওই পাশে বিরাট বড় জঙ্গলের মতো জায়গা, যে জায়গাটার মধ্যে মানুষের বসতি নেই এবং ওইখানে কোনো মানুষও থাকে না। এখানে কোনো মানুষের যাতায়াতও নেই। আমি দেখিয়ে প্রথম দিন হতবাক হয়ে গেলাম। মনে মনে ভাবলাম যে হুজুর ম্যাডাম ওইদিকে কেন যাচ্ছেন। আমি প্রথম দিন বিষয়টা তেমন আমলে নেইনি। তার আচার আচরণ এবং সমস্ত কিছুই কেমন যেন অদ্ভুত লাগে আমার কাছে, কারণ তাকে বেশ কিছুদিন ধরেই আমি ফলো করছি। প্রথম দিন আমার কাছে বিষয়টা তেমন কোনো কিছু মনে হলো না। আমি দ্বিতীয় দিন আবার ছাদে গেলাম। আমার অভ্যাস ছিল যে ম্যাডাম চলে যাওয়ার পরে রাতের খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতাম। আমি এবং আমার বান্ধবী ফাতেমা দুজনেই একসঙ্গে যেতাম। অলৌকিকভাবে আমি ওই দিনকেও দেখলাম হুজুর ম্যাডাম সোজা না গিয়ে বামের ওই রাস্তা দিয়ে, মানে মাদ্রাসার পেছনের ওই জঙ্গলের রাস্তা ধরে ভিতরে ঢুকে গেল। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম যে তিনি ফিরে আসবেন, কিন্তু অবাক করার মতো বিষয়, তিনি ফিরে আসলেন না। আমি আধা ঘন্টার মতো রাস্তার পানে চেয়ে আছি, অথচ এদিকের একটা রাস্তাই আছে যেটা কিনা জঙ্গলের দিকে যায়। আর এদিকে সাধারণত দিনের বেলাতে মানুষ কম যাতায়াত করে, আর রাতের বেলাতে একদমই যায় না। আমি শুনেছি এই মসজিদের পেছনে এবং আমাদের এই মাদ্রাসার পেছনের এই জঙ্গলটা নাকি বেশ ভয়ানক এবং সেখানে বেশ ভয়ানক জীবজন্তুও থাকে। আমি এমনটাই শুনেছি। এই মাদ্রাসায় আমি পড়াশোনা করছি প্রায় 1 বছর হলো। মাদ্রাসার পড়াশোনা আমার কাছে ভালো লাগে না, কিন্তু কি আর করার, আব্বাজান আমাকে এখানেই ভর্তি করিয়েছেন। আমার আব্বাজানও একজন হুজুর এবং তিনি চান তার মেয়ে কোরআনে হাফেজ হন। তবে আমার কাছে স্কুলের পড়াশোনাই খুব বেশি ভালো লাগে। সেখানে নিজের স্বাধীনতা মতো চলাফেরা করা যায়, কিন্তু এইখানে এরকমভাবে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। তবে বেশ কিছুদিন হয়েছে আমি হুজুরের এই কাণ্ড দেখিয়ে বেশ মজা পাচ্ছি। হুজুর ম্যাডাম যে এমন কাজ করবেন আমি স্বপ্নেও ভাবতে পারিনি। হুজুর ম্যাডাম জঙ্গলের ভিতরে গিয়ে কী করেন সেটা দেখার আমার বেশ শখ জাগলো। আমি আমার বান্ধবী ফাতেমাকে বললাম, শোন, ম্যাডামের কাহিনী কিন্তু আমার কাছে ভালো লাগছে না। ম্যাডামই বেশ সুন্দরী একজন মেয়ে, তার হাজব্যান্ড কই থাকে এসব বিষয়ে কিন্তু ম্যাডাম কোনো কিছু জানায় নাই। আমার যতটুকু মনে হয় ম্যাডাম জঙ্গলের ভিতরে গিয়ে কারোর সঙ্গে দেখা করতে চান, কারণ আমি খেয়াল করছি ম্যাডাম ভিতরে ঢুকে আর বের হন না। তাহলে কোথায় যান? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকায় আছে। চল আমি এবং তুই আগামীকালকে ম্যাডামকে ফলো করি। এই কথা বলার পর ফাতেমা বলল,
পাগল নাকি? ম্যাডামকে ফলো করতে গিয়ে মরবো নাকি? ওই জঙ্গলের ভিতরে ম্যাডাম কই যায় আর তুই ভুল দেখছিস। আমি ফাতেমাকে বললাম, তোরে আজকের রাত্রেবেলা আমি দেখাবো, ঠিক আছে? ম্যাডামকে আমরা সারা দিন ফলো করতে থাকলাম। দুপুরের নামাজ পড়া শেষ করে আমি ভাবলাম যে দেখি ম্যাডামের পিছন পিছন যাই। আর মাদ্রাসা থেকে বের হওয়া আমাদের নিষেধ, কারণ সামনেই মসজিদ আছে এবং তার পাশেই পুরুষ মাদ্রাসা আছে। আমরা এরকমভাবে যদি বোরকা পরিহিতভাবে বেরো হই, তারপরও আমাদের বড় হুজুরকে অনেক কৈফিয়ত দিতে হয়। আর যদি কোনোভাবে দেখে ফেলে তাহলে গার্জিয়ান ডাকবে। আর আমরা তো ছোটও না, অ্যাডাল্ট মেয়ে, 17-18 বছর বয়স। এই বয়সী মেয়েদেরকে এরকম রাস্তাঘাটে বের হওয়া আসলেই খুবই খারাপ বিষয়। আর আমি ওকে বলেওছি যে সামনেই পুরুষ মাদ্রাসা আছে, এই বয়সে যদি প্রেম না করি তাহলে কোন বয়সে করব। এরকম অনেক কিছু বলে এর আগেও আমি এবং ফাতেমা মাদ্রাসা থেকে বের হয়েছি। ফাতেমাকে বললাম, সন্ধ্যার দিকে গেলে নিশ্চয়ই কেউ দেখবে না, কারণ তখন তো মাদ্রাসা প্রায় বন্ধই হয়ে যায়, তাই না? আর পেছনের গেটের চাবি আমার কাছে আছে। আমি গতকালকে এটা ম্যানেজ করছি, তুই চিন্তা করিস না। ফাতেমা ভয়ে একদমই শিউরে উঠল, বলল কি যে না না, আমি যাব না, আমার ভয় লাগে, আর এই জঙ্গলের ভিতর তো একদমই যাব না। এই কথা শুনে ফাতেমা পরদিন যাওয়ার জন্য একদমই রাজি হলো না। আমি বললাম, তুই চল, তোর যদি আমি না দেখাইছি যে হুজুর ম্যাডাম রাত্রেবেলায় জঙ্গলের ভিতরে ঢোকে। তারপর ওই দিন সারাদিন ফলো করলাম। বিকালে আসরের নামাজ পড়ে হুজুর ম্যাডাম আমাদের যে মহিলা মসজিদ আছে সেই মহিলা মসজিদের একটা রুমের ভিতরে প্রবেশ করলেন। ম্যাডাম একটু পরেই বাড়িতে যাবে। বাড়িতে গিয়ে আবার এশার নামাজের বা মাগরিবের আজান দিলেই উনি আবার চলে আসে, এসে এখানে এসে নামাজ পড়ান স্টুডেন্টদেরকে। তারপর সবাইকে পড়তে বসেন এবং পরবর্তীতে এশার নামাজ শেষ হয়ে গেলে উনি চলে যান আর কি। আজকে ওনার মেয়েকে নিয়ে আসেনি। আমি দেখলাম উনি নামাজ শেষ করে মসজিদের সেই ভিতরে প্রবেশ করলেন এবং মসজিদের ভেতরে আমাদের মহিলা মাদ্রাসার যে মসজিদ আছে সেই মসজিদের ভেতরে একসাথে প্রায় জামাতখানা এবং হিফজখানার প্রায় 100-র উপরে মেয়ে একসঙ্গে নামাজ পড়ে, যার কারণে মসজিদটা একটু বেশ বড়খানি। এবং যেহেতু এখানেই সমস্ত পড়াশোনা হয়, মসজিদ এবং পড়ার জায়গা একসাথেই। মসজিদের ভিতরে ওই আমাদের যে ম্যাডাম আছে, হুজুর ম্যাডাম, উনি ওই গম্বুজের ভিতরে পুরুষ মসজিদে যেরকম থাকে সেম ওরকমই জায়গা আছে এবং এই জায়গাটা একটু বেশি বড়। আমি দেখলাম উনি মসজিদের ভিতরে প্রবেশ করলেন। ওইখানে ছাত্রীটা খুব একটা বেশি ছিল না, কারণ তখন যে যার কাজে চলে গিয়েছে। বিকালবেলা যেহেতু বাহিরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করে বা গল্প করে। তো আমি ম্যাডামকে দেখলাম ভিতরে প্রবেশ করলো এবং সেই গম্বুজ টাইপের যে জায়গাটা যেখানে উনি নামাজ পড়ান সেখানে প্রবেশ করলো, আমি স্পষ্ট দেখলাম। তারপর আমি ভিতরে গিয়ে ম্যাডামকে ফলো করতে গেলাম, দেখি ম্যাডাম আর সেখান থেকে বের হয় না। আমি একটু সামনের দিকে গিয়ে দেখি ম্যাডাম সেখানে নেই। আমি দেখে হতভম্ব হয়ে গেলাম, ম্যাডাম সেখানে নেই মানে? আমি নিজে দেখলাম ম্যাডাম এখানে ঢুকলো। ম্যাডামের এরকম ভৌতিক কর্মকাণ্ড দেখে আমি নিজেই বিহ্বলিত হয়ে যাচ্ছিলাম। আমি ভেতরে ঢুকে কোথাও ম্যাডামকে দেখতে পেলাম না। খানিকক্ষণ বাদে আমি যখন বাইরে আসলাম দেখলাম ম্যাডাম বাহিরে দাঁড়িয়ে আছে বোরকা পরিহিত অবস্থায় এবং তিনি বাড়ির দিকে যাচ্ছেন। আমি ম্যাডামকে দেখে চমকে গেলাম, কারণ ম্যাডাম তো ঘরের ভিতরে ওই মসজিদের ওই গম্বুজের ভিতরে প্রবেশ করেছিল, ওইখান দিয়ে তো কোনো বের হওয়ার রাস্তা নেই। তাহলে তিনি বাইরে আসলেন কীভাবে? ম্যাডাম, আমি অন্য সবাইকে জিজ্ঞেস করলাম যে ম্যাডামকে দরজা দিয়ে বের হতে দেখছিস, কিন্তু কেউ কোনো বললো না যে না দেখি নাই। তাহলে উনি এখানে আসলেন কিভাবে? আমার এসব নিয়ে সন্দেহ জাগলো। আমি আমার বান্ধবী ফাতেমাকেও জানালাম। তারপর ওই দিন সন্ধ্যার দিকে ম্যাডাম যখন আসলেন এবং চলে যাচ্ছেন, আমি এবং ফাতেমা দুজনেই ছাদে উঠলাম। ছাদে উঠে আমি বাইরের দিকে তাকিয়ে আছি যে কখন ম্যাডাম বের হন। উনি আমাদের মেন গেট দিয়ে বের হলো, বের হয়ে সামনের দিকে গেল এবং সামনের দিকে গিয়ে ওই জঙ্গলের দিকে, মানে আমাদের মসজিদের মাদ্রাসার পেছনের যে জায়গাটা আছে, উনি সেই নারকেল গাছের ফাঁক দিয়ে সেই জায়গাটা দিয়ে প্রবেশ করলেন। ভেতরে ঢোকার ওই একটা জায়গায় আছে। তিনি আগে আশেপাশে একটু তাকিয়ে নিলেন যে কেউ আছে কিনা ঢোকার আগে। তারপর খানিকক্ষণ বাদে তিনি সেই জায়গা দিয়ে প্রবেশ করলেন যে জায়গা দিয়ে হচ্ছে জঙ্গলের ভিতরে যায়। আমি ফাতেমাকে দেখালাম, দেখ উনি প্রত্যেক দিনই এই কাজটা করেন। কেন করেন, কোথায় যান, আমি আজকে দেখেই ছাড়বো, আর তুই আজকে আমার সঙ্গে যাবি, চল। তাই বলে ফাতেমার হাত ধরে আমি নিচে চলে আসলাম। আমি দেখলাম যে ছোট ম্যাডাম বা অন্য কেউ আছে কিনা। আমাদের দায়িত্বে ছোট ম্যাডাম মাদ্রাসায় সবসময় থাকেন, কারণ হচ্ছে উনি সবসময় আমাদেরকে তদারকি করেন, আর যেহেতু আমরা বোর্ডিংয়ে থাকি সেহেতু এইসব বিষয়গুলো উনি তদারকি করেন। আর বড় ম্যাডাম উনি বাড়িতে চলে যান, তবে বাড়িতে যান না সেটা আমি খুব নিশ্চিত হয়েছি। এদিকে কোথায় যান সেটা আমি দেখেই ছাড়বো। আমার কাছে যে চাবি ছিল সেই চাবিটা দিয়ে আমরা পেছনের যে দরজাটা ছিল সেই দরজাটা খুললাম। এই দরজাটা দিয়ে সরাসরি ওই জঙ্গলের রাস্তার দিকে যায় এবং এই দরজা সবসময় বন্ধই থাকে, তালায় অনেকটা জংও ধরে গিয়েছে। আমি কোনো রকম দরজাটা খুলে বাইরে বের হলাম
বের হয়ে ম্যাডামের পেছন পেছন যাওয়া শুরু করলাম। আমি দেখলাম ম্যাডাম কালো বোরকা পরিহিত অবস্থায় ভেতরের দিকে যাচ্ছেন। তখনও পুরোপুরিভাবে জ্যোৎস্না ছিল বলে ম্যাডামকে দেখা যাচ্ছিল এবং ওই গাছের ফাঁক দিয়ে ম্যাডামের ছায়া দেখা যাচ্ছিল এবং তিনি যে ভেতরের দিকে যাচ্ছিলেন সেটা বোঝা যাচ্ছিল। মানুষজন দিনের বেলা হাঁটাহাঁটি করে, একটু কম ঘন জঙ্গল এদিকে আছে এবং মানুষজন দিনের বেলা যেহেতু হাঁটাহাঁটি করে সেহেতু এদিক দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গিয়েছে। আমরা ওই রাস্তার আশপাশ দিয়ে ম্যাডামের দিকে লক্ষ্য করতে শুরু করলাম। আমি এবং আমার সেই বান্ধবী ফাতেমা, আমাদের বোরকাও পরা ছিল না, বোরকা ছাড়াই আমরা বেরিয়ে এসেছি। যে কাপড় ছিল সেই কাপড় পরেই চলে এসেছি। ম্যাডাম যদি কোনোভাবে দেখে তাহলে নিশ্চিত আমাদের গার্জিয়ান থাকবেন। ফাতেমা এগুলোই বলতে লাগলো আমাকে। আমি বললাম, আরে কিচ্ছু হবে না, ফাজলামি করিস, চল তুই আমার সঙ্গে চল, এত কথা বলিস কিসের জন্য? আমি মাদ্রাসায় পড়াশোনা করলেও মনে প্রাণে আমি একজন জেনারেল পড়ার ছাত্রীর মতো। কারণ হচ্ছে আমার মাদ্রাসার এসব পড়াশোনা ভালো লাগে না। আমি বাহিরে থাকবো, স্কুলে পড়াশোনা করব, প্রেম করব। আসলে অন্যান্য মেয়েরা যেসব করে বেড়াই সেসব করতেই আমার কাছে ভালো লাগে। প্রেম করব। আমি এখন পর্যন্ত কোনো ছেলেকে কিস করিনি, কিস করা তো দূরের কথা, তাদের হাতটা পর্যন্ত ধরিনি, এরকম অবস্থা আমার। কিন্তু এগুলো করতে আমার খুবই ইচ্ছে করে। এগুলো ফাতেমাকে আমি বলেছি। ফাতেমা বলে কি যে এগুলো নিয়ে ভাববি না একদমই, এগুলো জেনার কাজ, খুবই খারাপ কাজ। ফাতেমা আবার মনে প্রাণে এইসব জিনিসগুলোতে খুব বেশি বিশ্বাসী। আমি এগুলো বলতে বলতেই আরও ভিতরে গেলাম। দেখলাম ম্যাডাম আরেকটু সামনে এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল। আমরা ভাবলাম হয়তো ম্যাডাম আমাদেরকে দেখে ফেলেছে, কিন্তু না। আমি যখন গাছের আড়ালে লুকালাম দেখলাম কি যে ম্যাডাম যেখানটায় দাঁড়িয়ে আছে সেখানটা আলোকিত হয়ে গেল। এমনিতেই উপরে জ্যোৎস্নার আলো দেখা যাচ্ছে, কিন্তু ম্যাডাম যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা আলোয় ভরে গেল এবং ম্যাডামের গায়ে যে পোশাকটা ছিল, মানে যে নাকাব ছিল, সেই নাকাব তিনি খুলে ফেললেন এবং তার যে শুধু বোরকাটা ছিল সেই বোরকাটা শুধু পরা ছিল। তিনি কিন্তু হিজাব পরে বেরিয়েছিলেন, হিজাবটা তিনি খুলে ফেললেন। আমরা দেখলাম কি যে হঠাৎ করে জায়গাটা আলোকিত হয়ে উঠল এবং চারিদিকে এত পরিমাণ আলো যে আলোর দিকে একদমই তাকানো যাচ্ছে না। তারপর অনেক কষ্ট করে সেই আলোর দিকে আমি তাকালাম, একদম চোখ মিটমিট করে। এত বেশি আলো যে আসলেই তাকানো যাচ্ছিল না। আমি লক্ষ্য করলাম আলোটা একদম উপর থেকে নিচ পর্যন্ত পড়েছে। মনে হচ্ছে উপর থেকে কেউ খুব বেশি পাওয়ারফুল টর্চ লাইট নিচের দিকে মেরেছে। আমার কাছে সেটাই মনে হলো। আমি দেখলাম উপর থেকে কোনো একজন ভদ্রলোক নিচে নেমে আসছেন এবং সেই ভদ্রলোকটা যখন নিচে নেমে আসলেন আলোটা আস্তে আস্তে নিভে গেল। সেই ভদ্রলোকের গায়ের রং একদম সাদা ধবধবে এবং তাকে দেখতে একজন হুজুরের মতো। তার মুখে বেশ লম্বা দাড়ি, একদম বুকের অর্ধেক পর্যন্ত লম্বা দাড়ি এবং ঘন কালো। এত বড় দাড়ি আমি আজ পর্যন্ত মাদ্রাসার কারোর দেখিনি। আমাদের মাদ্রাসায় অনেক হুজুর আসেন এবং অনেক হুজুরকে আমি দেখেছি, কিন্তু এত বড় ঘন দাড়ি আমি কাউকে দেখিনি। এবং তার মাথায় এক ধরনের অদ্ভুত পাগড়ি পরা এবং সেই লোকটার চুলগুলো কাঁধ পর্যন্ত লম্বা। এত সুন্দর চুলদাড়ি এবং এরকম হ্যান্ডসাম ছেলে আমি কখনো দেখিনি। তাকে দেখে আমার নিজেরই কেমন লোভ হচ্ছিল। আমি দেখলাম সেই লোকটার গায়ে এক ধরনের সাদা লেবাস পরা পাঞ্জাবির মতো, তবে সেটা পাঞ্জাবি না, কাপড়টা দেখতে পাঞ্জাবির মতোই। তিনি আমাদের ম্যাডাম যেছেন তার কাছে নামলেন এবং ম্যাডাম সেই লোকটাকে দেখে একটা হাসি দিলেন। হাসি দিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরলেন এবং তাকে জড়িয়ে ধরলেন, মনে হচ্ছে যেন তার বয়ফ্রেন্ড। এটা দেখে আমি ফাতেমাকে বলতে লাগলাম, দেখ, আমি তোকে বলছিলাম না যে ম্যাডাম নিশ্চয়ই কোনো অনৈতিক কাজ করেন, ম্যাডামের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছেন। এই কথা যদি তার হাজব্যান্ড এবং পরিবারের মানুষজন জানে তখন কী হবে জানিস? ম্যাডামকে এবার আমরা ব্ল্যাকমেল করতে পারবো, কারণ তিনি যে এসব কাণ্ড করে বেড়ান, এসব কাণ্ড দেখে আমার আগে থেকেই সন্দেহ হয়েছিল যে নিশ্চয়ই তিনি কোনো ফালতু কাজ করে বেড়ান, এরকম পরকীয়া কাজ করে বেড়ান। ম্যাডামের সম্পর্কে কত না কি খারাপ কথা আমি বলতে লাগলাম। ফাতেমা বলল কি যে, আরে না, ম্যাডাম এরকম একদমই করেন না, তুই এগুলো ভুল দেখছিস, আর হতেও তো পারে যে উনি ম্যাডামের হাজব্যান্ড। আমি বললাম, ম্যাডামের হাজব্যান্ড যদি হবে তাহলে এরকমভাবে জঙ্গলের মধ্যে দেখা করতে আসে কিসের জন্য? তিনি তো বাড়িতে আসলেই পারেন। আর তার হাজব্যান্ড যেহেতু হবে তাহলে সরাসরি সুন্দরভাবে দেখা করতে আসতে পারেন, এরকমভাবে কেন দেখা করেন? তিনি নিশ্চয়ই কোনো কিছু আমাদেরকে গোপন করছেন বা লুকাচ্ছেন, তাই না? তা না হলে তো এরকমভাবে চোরের মতো জঙ্গলের ভিতরে দেখা করতে আসার কথা না। আমরা দেখতে লাগলাম এবং আমি এবং ফাতেমা কথা বলছিলাম। এর মাঝখানেই আমরা সামনের দিকে তাকিয়ে দেখলাম সামনে কেউই নেই, কোথাও কেউ নেই। আর আমি কি হলো এবং কোথায় গেল সেকেন্ডের মধ্যে কিছুই বুঝতে পারলাম না। ম্যাডাম তো ওই লোকটাকে জড়িয়ে ধরেছিল, তার মানে কি তারা আমাদেরকে দেখতে পেয়ে গেল? আমি এবং ফাতেমা ভয়তে সেখান থেকে পিছিয়ে চলে আসলাম।
এবং বুঝতে পারলাম যে ম্যাডাম কোথায় গিয়েছে, নিশ্চয়ই আমাদেরকে দেখে ফেলেছে। আমরা ভয়ে ভয়ে পেছনের দিকে আসলাম এবং এসে ওই জঙ্গল থেকে বেরিয়ে সেই গেটটা খুলে আমরা ভিতরে প্রবেশ করতে যাব। দেখলাম কি যে আমাদের ছোট ম্যাডাম বাইরে দাঁড়িয়ে আছেন। বললেন কি যে তোমরা কোথায় গিয়েছিলে, সত্যি করে বলো। আমি বললাম কি যে না না, আমরা কোথাও যাইনি, আমরা তো এইখানেই ছিলাম। আসলে আসল ফসল কিছু না, সত্যি কথা বলো কোথায় গিয়েছিলে। আসলে ধরা খেয়ে গিয়েছি আমরা কি ওই কথা সত্যি কথা বলে দিব? যদি বলে দেই তাহলে কি উনি বিশ্বাস করবেন? না, এই কথা বলা যাবে না। যদি হুজুর ম্যাডাম কোনোভাবে আমাদের উপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা করে তাহলে আমি তাকে বলে দিব যে আপনি এরকম কাণ্ড করে বলেন, আমরা দেখে ফেলেছি। আমি বললাম কি যে আমরাই তো বাইরে গিয়েছিলাম। তিনি বললেন তুমি চাবি পেলেন কোথায়? চাবি আমি কোথায় পেয়েছি সব বিষয় নিয়ে উনি জিজ্ঞেস করতে লাগলেন। তারপর আমি তাকে সব কথা বলে দিলাম যে আমি বাইরে গিয়েছিলাম, বাইরে আসলে ঘরের ভিতরে ভালো লাগছিল না, আমি এবং ফাতেমা একটু হাঁটতে গিয়েছিলাম, আর চাবিটা আমি ওইখান থেকে চুরি করেছি। এই কথা বলার পর ছোটো ম্যাডাম আমাদের উপর রেগে গেলেন। বললেন কি যে কালকেই তোমাদের গার্ডিয়ান ডাকবো। আর ছোটো ম্যাডামের সাথে ফাতেমার বেশ ভালো খাতির ছিল, সেহেতু তিনি যে কোনোভাবে কথা বলে ছোটো ম্যাডামকে বোঝালেন এবং বললেন কি যে আমরা এই কাজ কখনো করব না। তারপর আমরা দরজাটা বন্ধ করে তার কাছে চাবি জমা দিয়ে আমরা নিজেদের বিছানায় ঘুমাতে গেলাম। ফাতেমাকে আমি বললাম কি যে আজকে কোনোভাবে বাঁচা গিয়েছে, কিন্তু তুই কি বিষয়টা দেখেছিস যে বড় ম্যাডাম কি অনৈতিক এবং কুকাজ করে বেড়ায়? আসলেই তার সৌন্দর্য অনেক বেশি এবং তিনি অনেক সুন্দর, তার বয়ফ্রেন্ডের অভাব তো হবে না। কোথাকার হুজুর কে জানে। ফাতেমা বলল কি যে না যেন ওলটপালট কথা বলিস না, নিশ্চয়ই কোনো কারণ আছে, আর এইসব বিষয়ে তো আমরা তাকে জিজ্ঞেসও করতে পারি না, তাই না? তারপর এরকমভাবে 2 দিন কেটে গেল। হুজুর ম্যাডাম ছোট যে হুজুর ম্যাডাম ছিলেন তিনি আমাদের এইসব কথা ওই বড় ম্যাডামকে বলে দিলেন যে এরকমভাবে চাবি চুরি করে আমরা বাইরে বের হয়েছিলাম। তো বড় ম্যাডাম আমাদের দুজনকে তার নিজের কামরায় ডাকলেন এবং বললেন কি যে তোমরা বাইরে কেন গিয়েছিলে? তোমাদের বাবা মাকে ডাকছি আমরা, তোমরা যদি বোর্ডিংয়ের নিয়ম এরকমভাবে ভাঙো তাহলে তোমাদের বাবা মাকে অবশ্যই ডাকতে হবে। এই কথা শোনার পর আমি প্রচণ্ড পরিমাণ রেগে গেলাম, কারণ বড় ম্যাডামের ওই কুকীর্তির কথা তো আমি জানি, তাই না? আমি বড় ম্যাডামকে বললাম আপনি এমনটা আমাদের সঙ্গে করতে পারেন না, আপনি যদি আমাদের বাবা মাকে ডাকেন তাহলে আপনারও একটা গোপন কথা আমি সবাইকে বলে দিব। একথা শোনার পর বড় ম্যাডামের গলা শুকিয়ে আসলো, তিনি ঢোক গিলতে লাগলেন, কারণ তিনি হয়তো বুঝতে পেরে গিয়েছেন যে ওই দিন রাতে আমরা ওনার পিছু নিয়েছিলাম, কারণ উনি নিশ্চিত বুঝতে না পারলে এরকমভাবে ঢোক গেলার কথা না। আমি তখন বললাম কি যে আমি জানি আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা এরকম এক পরপুরুষের সঙ্গে দেখা করতে চান, পরকীয়া করতে চান। আপনি যদি আমার বাবা মাকে ডাকেন তাহলে আমি সব কিছু বলে দিব। আমি ভেবেছিলাম যে আপনাকে এই কথাগুলো কীভাবে বলবো, কিন্তু আপনি যেহেতু নিজের পায়ে কোড়াল মারলেন, আমি সমস্ত কিছু কিন্তু বলে দিব। আপনি আমার উপর কোনো কর্তৃত্ব দেখাতে পারবেন না। বড় ম্যাডাম সঙ্গে সঙ্গে উঠে এসে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারলেন। বললেন কি যে কী বললে আবার বলো, আমাকে কি তোমার ওরকম মনে হয়? আমি তখন রেগে গিয়ে বললাম কি যে আমার আবার একটু রাগ বেশি। ফাতেমা আমাকে থামাতে লাগলেন। আমি রেগে গিয়ে বললাম কি যে তো এরকমটা নয় তো কি, আপনি এই যে প্রত্যেকদিন সন্ধ্যার পরে এরকম বের হয়ে যে জঙ্গলের ভিতরে যান আমরা দেখেছি, আপনি এরকম একজন পুরুষের সঙ্গে ঢলাঢলি করছিলেন, তার সঙ্গে ছিচি এগুলো বলতেও লজ্জা লাগে। আপনার অনেক রূপ যৌবন, আপনাকে দেখে আমার হিংসা হতো, কিন্তু এখন লজ্জা লাগে। এই কথা বলার পর তিনি আরেকটা সজোরে কষে আমার গালে থাপ্পড় মেরে দিলেন। আমি আরও বেশি রেগে গিয়ে কিছু একটা বলতে যাব, তিনি বললেন কি যে না জেনে ওলটপালট কথা বলবে না। তুমি জানো ওই লোকটা কে? তুমি হয়তো যদি জানতে তাহলে এই কথা বলতে না। আমি বললাম কি যে আমি জানতে চাই সেই লোকটা কে। আপনি বলুন, যদি কোনো উপযুক্ত প্রমাণ সহকারে বলতে পারেন তাহলে আমি কিছু বলবো না, আমি ক্ষমা চেয়ে চলে যাব। তখন ম্যাডাম বললেন কি যে না, আমি তোমাকে এই কথা বলতে পারবো না। আর আমি তখন বললাম কি যে হ্যাঁ বলতে পারবেন কিভাবে? আপনার হাজব্যান্ড যদি কোনো দিন আসে আমি তাকে বলে দিব, দেখেন আমাকে এরকমভাবে মারলেন না। হুজুর ম্যাডাম তখন বললেন কি যে শোনো, তুমি যাকে দেখেছো তিনিই আমার হাজব্যান্ড। এবং এই কথা বলার পর আমি বললাম কি যে কি এই কথা কি বললেন? তিনি আপনার হাজব্যান্ড হলে উনি জঙ্গলে দেখা করতে আসেন কিসের জন্য? হুজুর ম্যাডাম তখন বললেন কি যে শোনো, এটা হচ্ছে আমার গোপন কথা, তুমি এই কথা কিন্তু কাউকে বলবে না, আমার কাছে ওয়াদা করো। আর আমি তোমাকে মারার জন্য ক্ষমা চাচ্ছি। আসলে তুমি এমনভাবে বললে যে আমি শুনে বেশ খানিকটা রেগে গিয়েছিলাম। তারপর আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে ওয়াদা করছি, কিন্তু আপনি বলুন যে উনি কে এবং উনি আপনার হাজব্যান্ড কীভাবে? হুজুর ম্যাডাম তখন বললেন কি যে উনি আমার হাজব্যান্ড কীভাবে? সেই কথা শুনলে তোমরা হয়তো বিশ্বাস করবে না,
তবে আমি তোমাদেরকে বলছি, আর তোমরা কিন্তু ওয়াদা করেছো যে কাউকে এই কথা বলবে না, ঠিক আছে? আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি কাউকেই বলবো না, আপনার কাছে ওয়াদা করলাম। হুজুর ম্যাডাম এই কথা বলার পর তিনি বললেন কি যে তখন আমি সদ্য মাদ্রাসায় ভর্তি হয়েছি। আমার পরিবারের লোকজন যেহেতু আমাকে মাদ্রাসা ভর্তি করে একজন হাফেজ বানাতে চেয়েছিলেন, সেহেতু তিনি আমাকে খুব বড় একটা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন। ওই মাদ্রাসাটা বেশ প্রচলিত এবং খুবই জনপ্রিয় একটি মাদ্রাসা। আমার আব্বাজান ওই মাদ্রাসার হুজুর ছিলেন এবং দায়িত্বরত ছিলেন। আমার আব্বাজান যেহেতু ওই সময়ে বেশ ভালো এবং বড় একজন হুজুর ছিলেন, সেহেতু আমাকে তিনি হাফেজা বানাতে চেয়েছিলেন। আমার বয়স তখন 7-8 বছর, আমার মনে আছে। তিনি তার নিজের মাদ্রাসায় আমাকে ভর্তি করিয়ে দিলেন। আমরা তখন ওই অঞ্চলে থাকতাম। আমাদের খুব সুখী একটা পরিবার ছিল। আমার আব্বাজান ওইখানকার মসজিদে ইমামতি করতেন এবং পাশাপাশি ওইখানকার মসজিদের মাদ্রাসার যে ছাত্র আছে সেসব ছাত্রদেরকে পড়াতেন এবং এরকম করে আমাদের দিন খুব ভালোই কাটছিল। দেখতে দেখতে প্রায় মাঝখানে 8-10 বছর কেটে যায় এবং আমি একজন হাফেজা হয়ে উঠি। আমার বয়স তখন 16 থেকে 17 বছর। পরবর্তী পড়াশোনা করার জন্য আমার আব্বাজান ওইখানেই আমাকে ভর্তি করিয়ে দেন এবং পরবর্তী পড়াশোনার সমস্ত কিছুই এখানে ছিলেন। যেহেতু অনেক জনপ্রিয় এবং ভালো একটা মাদ্রাসা, সেহেতু ওইখানেই আমি পড়াশোনা করতাম। আর আমাকে পরবর্তী সময়ে বোর্ডিংয়ে থাকা লাগতো না। শুরুতে আমি বোর্ডিংয়ে থাকতাম। আমার আব্বাজান বলতেন যে বোর্ডিংয়ে থাকলে পড়াশোনা ভালো হয়। বাড়িতে কিছু বছর লিখেছিলেন যখন আমি ছোট ছিলাম, কিন্তু বাড়িতে থাকতে ওই যে আমার ছোট ভাই বোন ছিল, ওদের সঙ্গে আমি বেশিরভাগ সময় খেলাধুলা করতাম। খেলাধুলা করার সময় ওরা আমার পড়াশোনা ঠিকঠাক মতো হতো না, বা মাদ্রাসা থেকে কমপ্লেন এসেছিল যে আমি পড়াশোনা ঠিক মতো দিই না, যার কারণে আব্বাজান আমাকে বোর্ডিংয়ে রেখেই হাফেজা শেষ করিয়েছেন এবং ওইখান থেকেই আমি বোর্ডিংয়ে থেকেই আমার সেই হাফেজা বা কোরআন শরীফ মুখস্থ করে আমি শেষ করেছি এবং ওইখান থেকে হাফেজা পেয়েছি। যাই হোক, আমার বয়স তখন 17-18 বছর হবে। আমি পরবর্তী পড়াশোনা করার জন্য ওইখানকারই ওই পরবর্তী মুফতিতে আমি ভর্তি হই এবং সেখানেই আমি পড়াশোনা করতাম। তো আমি বাড়ি থেকেই মাদ্রাসা পর্যন্ত যেতাম এবং মাদ্রাসা থেকে ক্লাস করে বাড়িতে চলে আসতাম। যেহেতু তখন আমি বড় হয়ে গিয়েছিলাম, সেহেতু আব্বাজান আমাকে বাড়িতেই রাখতেন। আমার আম্মা আমাকে খুব বেশি ভালোবাসতেন। তো যাই হোক, আব্বাজান যে মসজিদে মাদ্রাসায় পড়াতেন, সেই মাদ্রাসার একটা ছেলেকে তিনি একদিন আমাদের বাড়িতে একটা জিনিস দিয়ে পাঠালেন। তো আমাদের বাড়িতে সাধারণত এরকম কোনো ছেলে আসেন না এবং ছেলে আসলেও সেটা আব্বাজানের সঙ্গে আসেন, এরকমভাবে একা কখনো আসেন না। আসলে ওদিনকে আমাদের মাদ্রাসায় একটা অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানে বিরিয়ানি রান্না করেছিল এবং সেই বিরিয়ানির কয়েক প্যাকেট আমাদের বাড়িতে দিয়ে আসার জন্য তিনি মাদ্রাসার এক ছেলেকে বলেছিলেন। তিনি বলেছিলেন যে বাড়িতে দিয়ে আসতে এটা। তো ওই ছেলেটা হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে আসলেন এবং সাধারণত আমাদের বাড়িতে কোনো ছেলে মানুষ আসে না, তো যার কারণে আমি নিজে গিয়েই দরজা খুললাম আর কি। আমি ভেবেছিলাম হয়তো কোনো ম্যাডাম এসেছে অথবা কোনো ছাত্রী এসেছে, কারণ আমার আম্মার কাছে এলাকার অনেক মেয়েরা আসতো পড়তে আর কি, কোরআন পড়তে আসতো, কোরআন শিখতে আসতো। এমনিতে কোনো ছেলেপুলে আসতো না, সেটা কিন্তু আমি আগেই বলেছি। তো যাই হোক, ওই ছেলেটার গায়ে এক ধরনের সাদা লেবাস পরা ছিল, মাদ্রাসার যে পোশাক সেই পোশাক পরা ছিল, মাথায় পাগড়ি ছিল এবং ছেলেটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর। ছেলেটা তখন এসে ঘরের কড়া নাড়লেন। আমি তখন ঘরে বসে কোনো একটা বই পড়ছিলাম, কিতাব পড়ছিলাম এবং আমি যেহেতু এইসব বিষয়ে অনেক বেশি জ্ঞানী ছিলাম এবং আমি আমাদের এলাকার মহল্লার সব থেকে বেশি সুন্দরী ছিলাম এবং আমার কাছে যারা পড়তে আসতেন এবং মাদ্রাসায় যেখানে পড়েছি প্রত্যেকেই আমার সৌন্দর্য দেখে আসলেই পাগল হয়ে যেত, এরকম সৌন্দর্য ছিল আমার যৌবনে। তো আমি তখন ম্যাডামকে থামিয়ে দিয়ে বললাম, ম্যাডাম আপনার সৌন্দর্য কিন্তু এখনও কম নয়, আপনি যে পরিমাণ সুন্দরী আমরা দেখে আপনাকে হিংসা করি, ইভেন মাদ্রাসার অনেক মেয়েরাই আপনাকে দেখে হিংসা করে। একথা বলার পর ম্যাডাম বললেন পরবর্তী শোনো। তারপর আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে ম্যাম বলেন। তো তিনি বললেন কি যে ওই ছেলেটা যখন আসলেন আমি সঙ্গে সঙ্গেই গিয়ে দরজা খুললাম। আমি আম্মাকে বলেছিলাম যে আম্মা দরজাটা খুলেন, কিন্তু আম্মা বলল কি যে তুই যা, সম্ভবত তোর আন্টি এসেছে। আমি ঘরের ভিতরে থাকলে তো ওড়না টোড়না কোনো কিছু পরি না বা শুধু এমনি জামা কাপড়ে থাকি বা ওরকমভাবে বাইরের যেহেতু কেউ আসে না পর্দার মধ্যেই থাকি, তো সেহেতু আমার বুকে ওড়না ছিল না এবং আমি কিন্তু তখন বেশ খানিকটা আমার পুরো যৌবন আর কি, তখন 18 বছর বয়স আমার। তো ওই অবস্থায় আমি খোলা চুলে এরকমভাবে আমি গিয়ে সঙ্গে সঙ্গে দরজা খুলি। তো
তো আমি দরজা খুলে সামনের ছেলেটাকে দেখতে পেয়ে এর আগে কিন্তু কোনো ছেলেকে এত কাছাকাছি থেকে আমি কখনো দেখিনি। আমি সবসময় মাদ্রাসায় গেলে মাথা নিচু করে যাই। আর আমাদের পুরুষ মাদ্রাসাটা ছিল হচ্ছে ওই পাশের দিকে পুরুষ মাদ্রাসাটা ছিল। তো যার কারণে আমি হচ্ছে গিয়ে কখনো এরকমভাবে সামনাসামনি বা চোখাচোখি হয়নি। তো ওই ছেলেটার বয়স ওরকম ছিল, 21-22 বছর ছিল। তো ছেলেটা যখন আমাদের ঘরের দরজা টোকা দিলেন, আমি সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খুলে সামনের দিকে তাকিয়ে আমি জাস্ট হতভম্ব হয়ে গেলাম। আমি ছেলেটার দিকে তাকিয়ে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে একটা ছেলে মানুষ আমাদের ঘরে এসেছে, ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। এবং আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর রাজপুত্রের মতো একটা ছেলে আমাদের ঘরের সামনে এরকমভাবে দাঁড়িয়ে থাকবে এবং সেটা আমি দেখতে পাবো। জীবনের প্রথমবার এরকম অনুভূতি হলো। আর আমার গায়ে যে ওড়না নেই, আমি যে সম্পূর্ণ একদম ঘরোয়া ড্রেস পরে আছি এবং আমার শরীর যে দেখা যাচ্ছে সেটা আমার একদমই খেয়াল নেই, কারণ আমি তো পর্দা করি। আমার একদমই খেয়াল নেই এবং আমি ছেলেটার দিকে তাকিয়ে জাস্ট বিমোহিত হয়ে যাচ্ছিলাম। বর্তমানে যে তোমরা কী বলো, ক্রাশ নাকি, আমি তখন তাকে দেখে এরকম ক্রাশ খেয়েছিলাম। এবং এত সুন্দর ছেলে যে তার দিকে তাকালে চোখ সরানো যায় না, এরকম সুন্দর আর কি। তো প্রথমবারের মতো দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম। ছেলেটা দেখে সঙ্গে সঙ্গেই তার চোখ নিচে নামিয়ে নিল, কারণ সেও আমাকে দেখে ফেলেছে এবং আমাকে দেখে তারও নিশ্চয়ই পছন্দ হয়েছে, কারণ আমিও এলাকার সব থেকে সুন্দরী মেয়ে ছিলাম তখনকার সময়। তো সেহেতু সে চোখ নামিয়ে ফেললো। তো আমি সঙ্গে সঙ্গে যখন বুঝতে পারলাম, আম্মা আবার যখন বললো যে কে আসছে, আমি যখন সঙ্গে সঙ্গে আমার ঘোর কাটলো তাকে দেখার প্রায় 1 মিনিটের মতো আমরা দুজন চোখাচোখি করেছি, কেউ দিকে তাকিয়েছিলাম। তার আগে ছেলেটা অবশ্য চোখ নামিয়ে নিয়েছে, কিন্তু আমি তার দিকে তাকিয়েছিলাম এবং তাকে দেখতে রাজপুত্রের মতো লাগছিল। তো আম্মা জান বললেন কি যে কিরে কে আসছে। আমি সঙ্গে সঙ্গে ঘোর কাটলো এবং আমি সাথে সাথে ওইখান থেকে দৌড় দিয়ে ঘরে চলে গেলাম। আর ছেলেটার গায়ে অদ্ভুত রকমের এক ধরনের সুঘ্রাণ ছিল, এক ধরনের মিষ্টি সুঘ্রাণ ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আমি ভেতরে এসে আম্মাকে বললাম কি যে আম্মা একটা ছেলে আসছে। এই কথা বলার পর আম্মা জান তো রেগে মেগে ফায়ার, কেন তুই দরজা খুলছিস, কিসের জন্য গেলি, ওড়না পরে কেন গেলি না। তা বললাম কি যে আমি জানি না, তুমি তো বললা কি যে আন্টি আসবে। তো আম্মাজান হিজাব পরে উনি বাইরে গেলেন। বাইরে এসে বললেন কি যে কী ব্যাপার, তুমি না বলে কোথেকে আসছো আর এরকমভাবে দরজায় টোকা দিছো, তুমি আগে আওয়াজ দিবা না। তো এটা বলে সেই ছেলেটাকে বকাঝকা করতে শুরু করলো আম্মা। তো সেই ছেলেটা বললেন কি যে আসলে আমার ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই, হুজুর আমাকে কিছু খাবার দিয়ে পাঠাইছেন, আজকে আমাদের মাদ্রাসায় অনুষ্ঠান ছিল। তো আম্মাজান বললেন কি যে হ্যাঁ অনুষ্ঠান ছিল ঠিক আছে, কিন্তু উনি আসুক আজকে বাড়িতে, আমি ওনাকে দেখতেছি। তো তারপরে সেই ছেলেটা সরি বলে খাবারগুলো দিয়ে চলে গেল এখান থেকে। তো অবশ্য আম্মাজান বলে কি চাচা সমস্যা নেই, তবে এর পরবর্তীতে যদি আসো তাহলে অবশ্যই ডাক দিবে, আগে সালাম দিবে আসসালামু আলাইকুম বলে, তাহলে আমরা বুঝতে পারবো, বুঝছো, আমরা তো পর্দা করি। তো ছেলেটা তখন চলে গেলেন। কিন্তু ওই দিনকার পর থেকে আমার আর রাতের ঘুম হচ্ছে না, রাতের ঘুম একদম হারাম হয়ে গেল। কারণ হচ্ছে গিয়ে আমি যেদিন থেকে ওই ছেলেটাকে দেখছি, আমার চোখের একদম তাকে না দেখলে আমার কেমন যেন অদ্ভুত লাগতো। তো আমি আসলে ওই যে বলে না যে যৌবনের প্রথম প্রেম, তো আমার তো তখন পুরোপুরি যৌবন চলে। তো এই যৌবনের প্রথম প্রেম, আমি তাকে দেখেই প্রেমে পড়ে গিয়েছিলাম আর কি। এত সুন্দর ছিল, এত কাছাকাছি থেকে আমি কখনো দেখিনি। তো যে ওর কথা আমার সবসময় মনে হতো, 2-3 দিন ওর কথাই আমার মনে হতে লাগলো এবং ওর চেহারা আমার শুধু চোখে ভাসতো। এমনকি ওই দিন রাত্রেবেলা আমি তাকে স্বপ্নে পর্যন্ত দেখলাম এবং স্বপ্নে দেখে আমার স্বপ্নদোষ পর্যন্ত হয়ে গেল। তো যাই হোক, এই বিষয়গুলো আমার কাছে বেশ সিলি লাগতে শুরু করলো যে এগুলো আমি কী ভাবছি, এগুলো ভেবে আমার শুধু আমি নষ্ট করছি। আর কয়েকদিন পরে তো আব্বাজান আমাকে বিয়ে দিয়েই দিবেন, তখন নিশ্চয়ই ভালো কাউকে দেখেই বিয়ে দিবেন না, আমি শুধু সব ভাবছি কিসের জন্য। তো যাই হোক, এরকম করে বেশ কিছুদিন সময় কেটে যায়, মাঝখানে 3-4 দিন 5 দিন সময় কেটে যায়। তো আমার আবার অভ্যাস ছিল যে রাত্রেবেলা আমার যখন ঘুম আসতো না, যেদিন ঘুম আসতো না, আমি সেদিন কোরআন তিলাওয়াত করতাম রাত্রেবেলা। আর ম্যাক্সিমাম দিনই আমার তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস ছিল, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি ঘুমাতাম। সাধারণত এমন হতো যে ওই সময়টাতে তো বিদ্যুৎ এরকমভাবে অ্যাভেলেবেল ছিল না, খুব কম ছিল, কম আসতো। আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল, আমাদের আশেপাশের কোনো বাড়িতে বিদ্যুতের সুব্যবস্থা কিন্তু এরকমভাবে ছিল না, খুব কম বিদ্যুৎ থাকতো। তো আমি প্রায় দিনই সন্ধ্যার পরে খাওয়া দাওয়া শেষ করে এশার নামাজ পড়ে কিন্তু আমি ঘুমায় যেতাম এবং ঘুমায় আমার আম্মা ডাক দিত 12টা 1টা 2টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তো ওই সময় নামাজ পড়ে আমি আসলে ঘুমায় যেতাম, আবার ফজরের সময়টা আবার তখন নামাজ পড়তাম। তো যাই হোক, আমার
বেশ কিছুদিন ধরে এমন হচ্ছে যে রাত্রেবেলা 12টার পরপরই ঘুম ভেঙে যাচ্ছে আর কি। আমি যখন 9টা-10টার দিকে ঘুমাতাম, আর আগেই ঘুমিয়ে পড়তাম আমরা, যখন ঘুমাতাম আমার ঘুম ভেঙে যেত। আর হচ্ছে গিয়ে ওই সময় ঘুম ভাঙলে আর ঘুম আসতো না, খুব সহজে ঘুম আসতে চাইতো না, কারণ আমার ওই ছেলেটার কথা মনে হতো। প্রথম একদিন দেখেই আমি যে তার প্রেমে এরকমভাবে মশগুল হয়ে যাব আমি কখনো ভাবতে পারিনি, কল্পনাও করতে পারিনি। বিষয়টা আমার কাছে একদমই নতুন ছিল এবং নতুন অভিজ্ঞতা সবার কাছে কিন্তু ভালো লাগে। তো যাই হোক, এরকম করে ওই দিন রাত্রেবেলা প্রথম 2-3 দিন তো ছেলেটার কথা চিন্তা করতে করতে আমার সময় গেছে। 4র্থ দিন থেকে আমার রাত্রেবেলা ঘুম ভেঙে যেত এবং মনে হতো যে আমার রুমের ভিতরে কেউ আছে। আমি একা একাই ঘুমাতাম। যখন ছোটো ছিলাম তখন আম্মার সাথে ঘুমাতাম, মানে মাদ্রাসা থেকে আসার পরে। এখন তো বড় হয়ে গেছি, এখন আমি নিজে একা একাই ঘুমাই। আমার ছোটো বোন মাঝে মধ্যে আমার সাথে ঘুমাই, তবে আমি ওই রাতে একা একাই ছিলাম। তো আমার মাঝরাতে ঘুম ভাঙলো কীভাবে, আমার মনে হচ্ছিল যে কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, অথবা আমার রুমের ভিতরে কেউ একজন আছে। আমি এইটা মানে কল্পনা করে আমার ঘুম ভেঙে গেল। আমি আসলে বুঝতে পারলাম না বিষয়টা কী। তো যাই হোক, এরকম করে সময়টা আমার কাছে খুবই ধীরে চলছিল এবং খুবই ভয় লাগছিল আমার কাছে বিষয়গুলো, কারণ সেরকম ঘুম ভেঙে যাওয়া, আশেপাশে এরকম কাউকে দেখা। তো প্রথম দিন এমনটা হলো, তো আমি বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিলাম। আমি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম। তো পরের দিন আমার সাথে যেটা ঘটলো, আমি শুয়ে আছি, তো আমার কাছে মনে হচ্ছে যে কেউ আমার পায়ের কাছে বসে আছে এবং রুমের মধ্যে সেই সুঘ্রাণে ভরে গেল। এই সুঘ্রাণটা সেদিন ওই ছেলেটা আমার ঘরের দুয়ারে আসার পরে আমি পেয়েছিলাম আর কি। তো আমি সঙ্গে সঙ্গেই ঘুম ভেঙে উঠে পড়লাম। উঠে আমি কাউকে দেখতে পেলাম না আশেপাশে, তবে আমি ওই ঘ্রাণটা তখন আস্তে আস্তে মিলিয়ে গেলাম যখন উঠলাম। আমার স্পষ্ট মনে হচ্ছিল যে আমার পার বরাবর কেউ একজন দাঁড়িয়ে আছে এবং আমাকে দেখছে। আমি বিষয়টা দেখে আসলেই বিমোহিত হয়ে ভয়ে আর কি বিমোহিত হয়ে যাচ্ছিলাম। তো আমি উঠে স্বাভাবিক কায়দায় আমি নামাজ পড়লাম। প্রথমে হচ্ছে গিয়ে আগে কোরআন তিলাওয়াত করলাম, আর মাঝে মধ্যে আমার ওরকম অভ্যাস ছিল যে রাত্রেবেলা কোরআন তিলাওয়াত করে ঘুমাতাম। ম্যাক্সিমাম টাইমই আমার এরকম অভ্যাস। তো ওই দিনকে আমি কি মনে করে কোরআন শরীফটা নিয়ে পড়তে শুরু করলাম, কারণ আমার ভালো লাগছিল না। তো কোরআন শরীফটা নিয়ে নামাজ বিছিয়ে আমি পড়তে শুরু করলাম। তো পড়তে পড়তে এমন হলো বিষয়টা যে আমার ঘুম এসে গেল এবং আমি কখন যে জায়নামাজের উপর ঘুমিয়ে পড়লাম আমি নিজেও জানি না। তো আমি যখন ফজরের কিছুক্ষণ আগে যখন আমি উঠলাম ঘুম থেকে, আমি কিন্তু স্পষ্ট মনে আছে আমার যে আমি জায়নামাজের উপরেই ঘুমায় পড়ছিলাম, কারণ আমার যেহেতু ঘুম আসতেছিল আমি কোরআন তিলাওয়াত করতে করতে জায়নামাজের উপর খানিকটা শুয়েছিলাম এবং শোয়ার পরে আমি ঘুমিয়ে গেছি। তো আমি উঠে দেখি আসলে আমি জায়নামাজের উপরে নেই, আমি বিছানার উপর শুয়ে আছি এবং আমার গায়ে একটা কাঁথা দেওয়া, আর বাইরে বৃষ্টি হচ্ছিল, আমার ঠান্ডা লাগছিল। তো আমি কাঁথাটা জড়িয়েই ঘুমিয়েছি, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি 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 কোনো কাঁথা জড়াইনি বা আমি ওইখানেই ঘুমিয়েছিলাম, কিন্তু ওইখান থেকে আমি এই পর্যন্ত কিভাবে আসলাম আমার মাথায় সেটা খেলতেছিল না আর কি। আমি কিছুই বুঝতেছিলাম না। আর আমি স্পষ্ট মনে আছে আমি ওইখানেই ঘুমিয়েছিলাম এবং আমার ঘরের দরজা কিন্তু বন্ধ করা থাকে। আম্মা যখন শব্দ করে তখন আমি উঠে আমি সেই দরজা খুলে আমি নামাজ পড়তে যাই আম্মার সাথে, এবং ঘরের সবাই একসঙ্গেই নামাজ পড়ে। কিন্তু ওই দিন আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে এমনটা কীভাবে ঘটলো, এবং আমার সঙ্গে বেশ কয়েকদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে। এমনকি আমি যখন বিকালবেলা আমাদের ঘরের বারান্দায় বসে থাকতাম বা আমাদের ঘরের যে গার্ডেন আছে সেই গার্ডেনে যখন বসে থাকতাম, আমার কাছে মনে হতো কেউ আমার দিকে স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনকি আমি এমনও দেখেছি কয়েকদিনে যে কোনো একটা বিড়াল আমার দিকে এক নজরে তাকিয়ে আছে এবং সে আমার দিকে দেখছে তো দেখছেই। বিষয়টা আমার কাছে খুবই অন্যরকম লাগতে শুরু করলো, কারণ আমি কয়েকদিন ধরে এইসব বিষয়গুলো দেখছি। লাস্ট যেদিন আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো, আমি আসলে দেখে বিহ্বলিত হয়ে গেলাম। এমন ঘটনা যে আমি ভয় পাওয়ার মতো। ওই সেমভাবে ঠিক 12টার বা 1টার কাছাকাছি সময় আমার ঘুম ভেঙে গেল। তো আমি বারান্দায় দাঁড়িয়ে আস্তে আস্তে করে গুনগুন করে, মানে গুনগুন করা বলতে একটু ভালোই শব্দে আমি কোরআন তিলাওয়াত করছিলাম। তো খানিকক্ষণ বাদে আমি কারেন্ট চলে গেল আর কি, এবং কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই চারিদিকে অন্ধকার হয়ে গেল। আমি দেখলাম আমাদের ঘরের যে পেছন সাইডটা আছে সেই পেছন সাইড থেকে কিছু জোনাকি পোকা ঘরের ভিতরে আসলো এবং জোনাকি পোকা হচ্ছে। আমি কোরআন তিলাওয়াত থামিয়ে দিলাম এবং আমি দেখলাম যে জানালাগুলো আছে জানালাগুলো জোরে জোরে বাড়ি খাচ্ছে, এবং ঘরের ভিতরে জোনাকি পোকার মতোই অনেক বড় একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করলো। খুবই বড় একটা এরকম দামড়া বড় একটা আলো ঘরের ভিতরে আসলো। তো আমি দেখে প্রথমে ভয় পেলাম। কিছুক্ষণ বাদে যখন ঘরের ভিতরে আসলো, আলোটা নিভে গেল এবং সেই সুঘ্রাণটা পুরো ঘর মোমো করতে লাগলো।
আমি ওই রাত্রেবেলা সময় কিন্তু ঘুমাই গেছি, আমি নিজেও ভয় পাইতেছি আর কি। তো কারেন্ট ওই সময় চলে যাওয়ার তো আমি হারিকেনটা জ্বালাতে যাব, ঠিক তখনই আমি যখন ওই আমার বিছানার পাশে গেলাম হারিকেনটা যখন জ্বালাতে যাব, ঠিক তখনই কারেন্টটা চলে আসলো একদম। কারেন্ট আসার পরে আমি যখন পেছনে ঘুরলাম, আমি জাস্ট হতভম্ব হয়ে চিৎকার দিতে যাব, কিন্তু আমার গলা দিয়ে তখন শব্দ বের হচ্ছিল না। আমি দেখলাম সেই ছেলেটা, যে ছেলেটাকে আমি সেদিন আমাদের ঘরের দরজায় দেখেছিলাম, সেই ছেলেটা আমার বিছানার অপোজিট সাইডের যে চেয়ারটা আছে সেই চেয়ারের উপর বসে আছে এবং আমার ঠিক পেছন সাইডে। আমি দেখে চিৎকার দিতে যাব, কিন্তু আমি পেছন দিকে ছিটকে পড়ে গেলাম এবং আমি বিছানার পাশেই সোফা আছে, সেই সোফার উপর আমি পড়ে গেলাম। আমার গায়ে তখন ওড়না ছিল না, আমি তখন ঘরোয়া গেঞ্জি পরেছিলাম। তবে সঙ্গে সঙ্গেই সেই ওড়নাটা আমার বুকে জড়িয়ে নিলাম এবং আমি আসলে তোতলামি করে করে তাকে বললাম কি যে আপনি আপনি কে আপনি এই ঘরের ভিতরে কীভাবে আসলেন? তো প্রথম কথা হচ্ছে, তাকে দেখে আমি প্রথমে ভয় পেয়েছি, একটু চমকে গিয়েছি, আসলে আচমকা চমকে যায় না, মেয়ে মানুষের এমনটা তো হয়ই। তো আমি সেটা দেখে চমকে গেলাম। তো পরবর্তীতে আমি স্বাভাবিক হয়ে গেলাম, কারণ হচ্ছে ছেলেটাকে তো আমি পছন্দ করি, তাই না? আর তাকে আমার মনে ধরেছে, আর সে আমার ঘরের ভিতরে কীভাবে এলো বা যাই হোক, আমি তার দিকে তাকিয়ে থাকলাম। তো ছেলেটা আমাকে বললো কি যে আপনি দয়া করে চিৎকার করবেন না, আমি সমস্ত কিছু বলছি। তো ছেলেটা আমাকে বলল কি যে সব কিছু কী বলছেন, আর আপনি ঘরের ভিতরে কীভাবে আসলেন? আপনি যদি এভাবে এসেছেন, যদি আম্মা দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তো যাই হোক, আমি সঙ্গে সঙ্গেই ওইখান থেকে উঠে আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসলাম, কারণ দরজা খোলা ছিল, আর দরজা আওয়াজনই থাকে এবং খোলাও থাকে অনেক দিন। তো আমি দরজাটা লাগিয়ে দিয়েছিলাম যাতে করে আম্মা হুট করে ঢুকে ওই ছেলেটাকে না দেখতে পাই। তো ছেলেটা হচ্ছে গিয়ে, আমি তখন দরজার কাছ থেকে সরে গিয়ে বললাম কি যে আপনি আমার রুমে কীভাবে এসেছেন, কেন এসেছেন? ছেলেটা তখন বললো কি যে আপনি আমাকে ভুল বুঝবেন না, আসলে সেদিনকে প্রথমবারের মতো আপনাকে দেখার পরে আমি আসলে ঘুমাতে পারছি না। আপনাকে না দেখলে আমার ঘুম আসে না, আমার একটু ভালো লাগে না। আমি মনে হয় আপনাকে পছন্দ করে ফেলেছি, আপনার প্রেমে পড়ে গিয়েছি, এরকম সরাসরি আমাকে বলতে লাগলো। তো তার মুখে এই কথাগুলো শুনে আমার মনে তো লাড্ডু ফুটতে শুরু করলো, কারণ হচ্ছে যৌবনের প্রথম প্রেম, আর এরকম ফুটন্ত যৌবনে যদি কেউ কোনো এরকম সুন্দর ছেলে যাকে কিনা আমি পছন্দ করি, সে যদি এসে আমাকে এরকমভাবে বলে যে সে আমাকে পছন্দ করে, আমাকে সম্ভবত ভালোবেসে ফেলেছে, তাহলে বিষয়টা তো আমার জন্য একদম মেঘনা চাইতে বৃষ্টির মতো। তো আমি তাকে বললাম কি যে কিন্তু আপনি এরকমভাবে ঘরের ভিতরে কীভাবে আসলেন? আর আসলে সেদিনকে দেখে আপনাকেও আমার পছন্দ হয়েছিল, আপনাকেও আমার খুব দেখতে ইচ্ছে করে, কিন্তু আপনি এরকমভাবে ঘরের ভিতরে কীভাবে আসলেন? ছেলেটা তখন আমাকে জানালো আমি সমস্ত কিছুই বলবো, আগে বলেন যে আপনি আমাকে পছন্দ করেন বা আমাকে ভালোবাসেন। তো আমি তখন বলে দিলাম যে হ্যাঁ, আমি আপনাকে পছন্দ করি, এই 6-7 দিন আমি আসলে ঘুমাতে পারিনি আপনাকে ছাড়া, আপনাকে দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আপনাকে আমি পছন্দ করে ফেলেছি, সম্ভবত ভালোবেসে ফেলেছি। তো এই কথা বলার পর ওই ছেলেটা আমার কাছে এগিয়ে আসলেন এবং এগিয়ে এসে আমার হাতটা ধরলেন। আমি আসলে নিজেও বুঝতে পারিনি যে ওই ছেলেটা এমনটা করবে, এবং সে আমার হাতটা শক্ত করে চেপে ধরলো। আমি নিজেও আসলে হাত ছাড়িয়ে নিচ্ছিলাম না, কারণ আমার কাছে খুব ভালো লাগছিল বিষয়টা। আর প্রথম প্রেম যেহেতু, আর এর আগে কোনো পুরুষের ছোঁয়া আমি কোনো দিন পাইনি। তো যাই হোক, আমার আসলে কোনো কিছু তখন মাথায় ছিল না। তো ওই ছেলেটা আমার সঙ্গে কথা বলতে লাগলো এবং আমি তার সঙ্গে কথা বলতে লাগলাম, কী করেন, কোথায় থাকেন, এসব বিষয়ে বলতে লাগলো। তো ছেলেটা আমাকে এগুলো বলতে বলতে হঠাৎ করে বললো কি যে আসলে আমি এখানে কীভাবে এসেছি সেটা বলছি, আসলে আমি কোনো ইনসান নই। এই কথা বলার পর আমি বললাম, ইনসান নই মানে আপনি তাহলে কে? আর ইনসান না, আপনি কি আমার সঙ্গে মজা করছেন নাকি? তখন ছেলেটা আমাকে বললো কি যে আমরা যেহেতু একে অন্যকে পছন্দ করি, তাহলে আপনি না বলে তুমি করে বলি। তাই বললাম কি যে আপনি ইনসান না কি এইটা আগে বলেন, এটা কী বললেন আমি বুঝতে পারিনি। তো তখন সেই ছেলেটা বললেন কি যে আসলে আমি একটা জিনের সন্তান এবং আমি একটা জিন। এই কথা বলার পর আমি ছেলেটার হাত ছেড়ে দিলাম এবং এখান থেকে উঠে পড়লাম। উঠে বললাম কি যে আপনি জিন মানে আপনি এখানে এরকমভাবে এসেছেন, তাই না? আপনি না আমার আব্বার মাদ্রাসায় পড়াশোনা করেন? তো এই কথা বলার পরে সেই জিন ছেলেটা বললো কি যে হ্যাঁ, আমি পড়াশোনা করি, সেদিনকে আপনার আব্বাজান আমাকে এরকমভাবে পাঠিয়েছিলেন, কিন্তু আমি আসলে এরকমভাবে দেখে আমি বুঝতে পারিনি যে আপনাকে এরকমভাবে দেখতে পাবো আর এরকমভাবে আপনার প্রেমে পড়ে যাব। তো এই কথা বলার পর আমি বললাম কি যে আপনি এখান থেকে চলে যান, আপনি জিন আর আপনি কোনো মানুষ না, এইটা কখনো সম্ভব না। জিন এবং মানুষের বিয়ে শাদী অথবা মিলন কখনো সম্ভব হবে না। আর আপনি যদি আপনাকে ভালোবেসেও থাকি, তারপরেও
আপনি চলে যান এখান থেকে। তো এই কথা বলার পর ছেলেটা বলল কি যে, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে নিশ্চয়ই আমার কথা তোমার মনে পড়বে। তো এই কথা বলার পর উনি ওই জিন ছেলেটা এখান থেকে চলে গেল। তো আমি আসলে ভয় পেয়েছিলাম, আসলে ভয়ও লাগছিল, আবার ওদিক দিয়ে তার জন্য খারাপও লাগছিল। তো এরকমভাবে বলে দেওয়ার পরে ছেলেটাকে কিন্তু এখান থেকে চলে যায়। তো এরকমভাবে 2 দিন কেটে যায়, কিন্তু আমার আসলে কিছুই ভালো লাগছিল না। ছেলেটাকে ছাড়া আমার একদমই দমবন্ধ লাগতো। আর যেহেতু প্রথম প্রেম ছিল আমার আসলেই খুবই দমবন্ধ লাগতো, খুবই কষ্ট লাগতো ওর জন্য। তো যাই হোক, আমি 3 দিনের মাথায় আর থাকতে পারলাম না। আমি ওকে বললাম কি যে, আপনি কোথায়? আপনি আমার সঙ্গে দেখা করতে আসুন দয়া করে, আপনাকে ছাড়া আমার কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, ওই আমি ডাক দেওয়ার কিছুক্ষণ পরেই ওই ছেলেটা চলে আসে ঘরের ভিতরে। আমি ওই ছেলেটার আসার যে এসেছে সেটা আমি বুঝতে পারি, কারণ তার যে গায়ের সে সুঘ্রাণটা সেটা আমি আসলে খুব ভালোভাবেই রিলেট করতে পারি। তো তিনি যখন আসলেন আমি আর কোনো কিছু না ভেবে তাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম, এবং ও জড়িয়ে ধরে কান্না করে দিলাম, কারণ ওকে ছাড়া আমার একদমই ভালো লাগছিল না, এবং এত বেশি যে ভালোবেসে ফেলবো আমি আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, ওই রাত্রেবেলা ও হচ্ছে গিয়ে আমাকে ওইখান থেকে নিয়ে যায়, বলে কি যে, আমি আপনার আব্বাজানের মাদ্রাসায় পড়াশোনা করি এবং আমি আপনার আব্বাজানের খুব কাছের একজন ছাত্র। তো আপনার আব্বাজানকে যদি আমি বলি যে আপনাকে আমি পছন্দ করি, আপনাকে বিয়ে করতে চাই, তাহলে তিনি হয়তো কখনোই রাজি হবেন না। আমি আমার আম্মাজান এবং আব্বাজানকে বলেছি আপনার কথা, আপনি যদি আমার সঙ্গে যান তাহলে আজকে রাতে আমরা বিয়েটা করে ফেলবো, কারণ আমরা কোনো জেনার সম্পর্ক বা খারাপ সম্পর্ক রাখতে চাই না। আমি আপনাকে বিয়ে করতে চাই আজকে রাত্রেই, আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই। তো আমার তখন কি হয়েছিল জানি না, আর আমার ওকে এত বেশি ভালো লাগতো যে আমি সমস্ত কিছু আমার আব্বাজানের কথা এগুলো মাথায় না রেখে আমি ওর সাথে যখন চলে যাই ওই রাত্রেবেলা, আমি তখন ঘরের দরজাটা লক করি এবং বলি কি যে, আচ্ছা ঠিক আছে চলেন। তো আমি ওই রাত্রেবেলা ওর হাত ধরে ওদের ওইখানে যাই, যেখানটা হচ্ছে গিয়ে প্রায় 7টা প্রাসাদের মতো বড় বড় ইমারত ছিল, প্রাসাদের মতো দেখতেই, এবং তার মধ্যে একটা প্রাসাদের মতো জায়গায় আমাকে আমন্ত্রণ জানানো হলো। বেশ কয়েকজন আমাকে আমন্ত্রণ জানালেন এবং আমাকে ভেতরে নিয়ে গেলেন। ভেতরে নিয়ে যাওয়ার পরে এখানে একজন সুন্দরী দেখতে একটা মেয়ে মানুষ বসেছিল, এবং সেই মেয়ে মানুষটা হচ্ছে কি আমার ওই যে ছেলেটা ছিল ওই ছেলেটার হচ্ছে কি আম্মাজান ছিলেন, এবং তার পাশে একজন পাগড়ি পরা একজন হুজুরের মতো লোক বসেছিলেন, তিনি হচ্ছেন ওনার আব্বাজান ছিলেন। এবং আমাকে হচ্ছে গিয়ে তখন ভেতরে নিয়ে যাওয়া হলো, এবং ভেতরে নিয়ে গিয়ে ওইখানের মেয়েরা যে সমস্ত জামা কাপড় পরে সেরকম জামা কাপড় আমাকে পরিয়ে দিল, এবং আমাকে দেখতে একদম আসলেই একটা পরীর মতো লাগছিল। ওর মাও তো একটা পরী, এবং ওদের মেয়ে যেসব জিনরা আছে তাদেরকে পরী বলা হয়। তো যাই হোক, ওইরকমভাবে আমাকে সাজিয়ে দেওয়া হলো, এবং আমি ওইরকমভাবে সাজগুজ করে একটা পরীর মতো লাগছিল, এবং এই জামা কাপড় পরানো হলো। তো ওর আব্বাজান একজন মৌলবী সাহেব ডাকলেন, সেই মৌলবী সাহেবটা নাকি মানুষ ছিলেন। তো মানুষের বিয়ের নিয়ম মতেই তার সঙ্গে ওই রাত্রেবেলা আমার বিয়ে হলো, এবং বিয়ে হওয়ার পরে ওইখানেই আর কি ওর সঙ্গে আমার বাসর হলো। প্রথমবারের মতো অনুভূতি আসলে ব্যক্ত করা অসম্ভব, এবং আমি যেহেতু ওকে ভালোবাসতাম, আমার ভালোবাসার জিনের সঙ্গে বা মানুষের সঙ্গে যাই হোক না কেন আমার বিয়ে হয়েছিল। তো বিয়ে হওয়ার পরে ওরা আমাকে খুব বেশি আদর যত্ন করলো আর কি, ওই দিন আদর যত্ন করলো, এবং পরের দিন ওই ফজরের আজানের আগেই ও আমাকে দিয়ে গেল এবং বললো কি যে, এই অল্প সময়ের মধ্যে আমার বিয়ের শাদী এবং সমস্ত কিছু কমপ্লিট করা হলো, এবং আমাকে নামিয়ে দিয়ে গেল, বললো কি যে আমি আবার কালকে আসবো। তো যাই হোক, এরকমভাবে বেশ কিছুদিন কাটতে লাগলো, কেটে গেল আমাদের দুজনের মাঝখানে। মাঝে মধ্যেই আমি ওদের বাড়িতে যেতাম, এবং ওর আম্মা আমাকে খুব বেশি আদর যত্ন করতেন, খুব বেশি ভালোবাসতেন আমাকে। ওর আম্মাই আমাকে পছন্দ করেছে, আর ওর আব্বা আম্মা কিন্তু এখানে এসেছিল যখন ওকে ভর্তি করাতে এসেছিল ছোটোবেলায়। তো তখন কিন্তু আমাকে দেখেছিল এবং আমাকে পছন্দ করতো ওর আব্বা আম্মা দুজনেই। কিন্তু ওনাদের ছেলে যেরকম একটা কাণ্ড করবে সেটা ওনারা কখনো ভাবতে পারেনি, আর এটা সাডেনলি হয়ে গেছে আর কি আমাদের দুজনের মাঝখানে। তো যাই হোক, ও হচ্ছে গিয়ে এরকমভাবে আমাদের দুজনের সম্পর্ক চলতে থাকে। যেহেতু আমরা বিয়ে করেছিলাম, ও প্রত্যেকদিন রাত্রেবেলা আমার কাছে আসতো, এবং আমাদের দুজনের মাঝখানে শারীরিক সম্পর্ক হতো নিয়মিতই। এবং যেহেতু আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, সেহেতু ও আমার রুমে প্রত্যেকদিন আসতো এবং আমার সঙ্গে থাকতো, এবং ফজরের আজান দেওয়ার আগে ও চলে যেত মাদ্রাসায়। এবং ওর এরকম করে বেশ কয়েক মাস কেটে যায়, এবং ওর মাদ্রাসার পড়াশোনা শেষ হয়ে যায়। তো মাদ্রাসা থেকে ওই মাহফিলের সময় পাগড়ি দিয়ে সমস্ত স্টুডেন্টদেরকে বিদায় দেওয়া হয়। তো ওকেও বিদায় দিয়েছিল। তো ও বিদায় দেওয়ার পরে ওইখান থেকে মাদ্রাসা থেকে চলে যায়।
তো যাই হোক বেশ কিছু সময় কিন্তু কেটে যায় এবং মাদ্রাসা থেকে চলে ওদের ওইখানে চলে যায়, তো হাফেজ হয়ে গিয়েছিল এবং ওই মাওলানা বা মুফতি যেটাই পড়াশোনা করুক না কেন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল ওর। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার বিয়ের সম্বন্ধ আসলে। আমার বাড়ি থেকে কিন্তু কেউ জানতো না যে আমার বিয়ে হয়ে গিয়েছে এবং সেটা একটা জিনের সঙ্গে, তো এটা কেউ জানতো না। তো বিয়ের সম্বন্ধ যখন আসলো তখন হচ্ছে গিয়ে আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, মানে আমার প্রায় 1 বছর হয়ে গিয়েছে, এর মাঝখানে আমাদের বিয়ের সম্পর্কে 1 বছর হয়ে গেছে। ওই 1 বছর প্রত্যেক দিন আসতো আমার কাছে এবং থাকতো এরকমভাবে। যেদিন ছোটো বোন থাকতো সেদিন ও আসতো না, আর যেদিন মেহমান আসতো সেদিন তো আসতো না। তো এরকমভাবে আমার ওর সঙ্গে এরকমভাবে বিয়ে হয় এবং আমি প্রায় দিনই ওদের ওইখানে যেতাম, ওইখানে থাকতাম। ওর আম্মা আব্বা আমাকে খুব বেশি আদর যত্ন করতেন, খুব বেশি ভালোবাসতেন। তো সে আব্বা বিষয়টা জানতো না, আব্বা একটা ছেলের সম্বন্ধ নিয়ে আসে এবং আমাদেরকে না জানিয়ে ওই ছেলের মা হচ্ছে কি আমাদেরকে দেখতে আসে। তো আমার আম্মা যখন বুঝতে পারে, আম্মা তো বুঝতে পারে বিষয়গুলো দেখে যে আমি কীরকম আচরণ করছি, তো আম্মা দেখে বুঝতে পারে যে আমি অন্তঃসত্ত্বা এবং ওনাদেরকে চলে যেতে বলেন। তোমার আব্বা বলেন কি যে এইরকম কাজ কীভাবে করলি এবং কোথা থেকে করলি, সত্যি করে বল। তো যাই হোক আমি আব্বাকে সমস্ত ঘটনা বললাম যে আব্বা এরকম একটা জিনের সঙ্গে আমার বিয়ে হয়েছে এবং তার সঙ্গে আমি আছি, আমাদের বিয়ের প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে এবং আমি সমস্ত ঘটনা খুলে বললাম। তো আব্বা শোনার পরে তো তার মাথায় হাত, সে হাই হাই ছিচি করতে লাগলো এবং আমার সেই জিন যে হাজব্যান্ড ছিল তাকে ডাকার পরে আব্বা তার সঙ্গে কথা বলল এবং আব্বা চিনতে পারলেন যে এ তো তার ছাত্র ছিল। তো ওকে অনেকভাবে বকাঝকা করলেন এবং বললেন কি যত বড় সর্বনাশ কিসের জন্য করলি। তো যাই হোক ও একা আসেনি, ওর আব্বা আম্মাকে নিয়ে এসেছিল এবং ওর আব্বা আম্মা আমার আব্বা আম্মার সাথে কথা বলে এবং বলে কি যে দেখেন আপনারা কিছু মনে করবেন না, আমি আসলে পছন্দ করে এই বিষয়টা করেছি আর আপনি ওকে বলে রাজি হতেন না, আর আপনার মেয়েও আমার ছেলেকে চাই, যার কারণে ওদের বিয়েটা আমরাই দিয়েছিলাম আমাদের উপস্থিতিতে এবং আপনাদের মাদ্রাসার এক হুজুরই বিয়েটা দিয়েছিল। তো ওই বিষয়টা জানার পরে সেই হুজুরকে ডাকে এবং বলে কি যে হ্যাঁ এরকমভাবে এরকমটা। তো প্রথম কয়েক সপ্তাহ এই বিষয়গুলো মেনে নেয়নি আমার পরিবার, কিন্তু পরবর্তীতে যেহেতু আর কিছু করার নেই, আমি অন্তঃসত্ত্বা হয়ে গেছি, পেটে বাচ্চা চলে এসেছে, তো বিষয়গুলো দেখে আমার আব্বা পরবর্তীতে রাজি হয় এবং তিনি এখনও নারাজ আছেন আমি জানি, এবং আমার আম্মাও রাজি হয়। পরবর্তীতে আমার আব্বা আমাকে সবাইকেই দাওয়াত করে সেই জিনেদের যে স্থান আছে যেখানে ওরা থাকে সেখানে নিয়ে যাওয়া হয়, কিন্তু আব্বা আসলে উনি সম্পূর্ণভাবে রাজি না, এখন পর্যন্ত উনি রাজি না। তো যাই হোক এই ঘটনার পরে আমার আব্বা আমার সঙ্গে ওনাদের এরকমভাবে কথোপকথন হয়, দেখা হয়, কথা হয়। উনিও এখান থেকে আসে, আমাদের এখানে বেড়াতে আসে, আমরা এখানে বেড়াতে যাই। তো আমি এরকমভাবেই থাকি। পরবর্তীতে আমার আম্মার হচ্ছে গিয়ে ইন্তেকাল হয়ে যায়। আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার আব্বা এবং আমরা সবাই এখানেই থাকি। আর আমার ছোটো বোন যারা আছে সবাই একসাথেই থাকি। আমার ছোটো বোন এখানেই মাদ্রাসায় কিন্তু এক হুজুরের সঙ্গে বিয়ে হয়েছে, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। আর হচ্ছে গিয়ে এই মাদ্রাসার ওইখানটাই আমরা পরবর্তীতে চলে আসি আর কি। তো যাই হোক আমার সেই জিন হাজব্যান্ড, আমার আব্বা যেহেতু তাকে দেখতে পারে না সেহেতু উনি আমাদের বাড়িতে আসেন না। আর আমি আসলে বাড়িতে ওরকমভাবে খুব একটা রাত্রেবেলা আগে ওনার সঙ্গে দেখা করে তারপরে হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়ি থেকে মাঝে মধ্যে কোনো দিন আসি, আবার কোনো দিন আসি না। আর আমার মেয়ে যেটা আছে, মেয়েটা বেশিরভাগ সময় ওইখানে থাকে। আমার একটা মেয়ে আছে, সেটা তো তোমরা জানোই। আর আমি মূলত হচ্ছে বাড়িতে যাই না। ওই আব্বা এখন পর্যন্ত বিষয়টা মেনে নেয়নি, তিনি এখন পর্যন্ত রাগ করে আছেন। আমি অনেক চেষ্টা করেছি আব্বাকে বোঝানোর, কিন্তু আম্মা মারা যাওয়ার পরে আব্বা আসলে একটু বেশি শখের মধ্যে চলে গিয়েছে। তো আব্বা এখন তো সব কিছু বাদ দিয়ে দিয়েছেন, বাড়িতেই থাকেন। তো আব্বার সেবা যত্ন আমার ছোটো বোন করেন এবং ছোটো বোনের জামাই কিন্তু এখানে থাকেন আব্বার সঙ্গে। আর ছোটো ভাই তো আছে, ছোটো ভাইয়ের যে বউ আছে তিনি তো আব্বার খেদমত করেন। তো এই বিষয়গুলো আমাদের পারিবারিক বিষয় এবং পরিবারের বাইরে কিন্তু কেউ জানে না। এই প্রথমবার আমি তোমাকে জানালাম এবং এটা আমাদের গোপন বিষয়। তো ওইখানে আমি মাঝে মধ্যে থাকি। আর আমি যেহেতু ও আমাদের বাড়িতে আসে না, সেহেতু ও আমাকে বলেছে যে তুমি মাদ্রাসা থেকে বেরিয়ে এই দিক দিয়ে আসবে যাতে করে কেউ না দেখতে পায়। তো ওর সঙ্গে আমি এরকমভাবে প্রত্যেক দিন যাই, গিয়ে আমার মেয়েটা কিন্তু ওইখানেই আছে। আর ওইখানেও থাকে। আমি যখন আসি তখন আমার সঙ্গে চলে আসে আর কি, এবং রাত্রেবেলা আমার সঙ্গে আবার চলে যায়। তো এখন ওইখানেই আছে আর এরকমভাবে আমি দেখা করি। তো এটা হচ্ছে আমার গোপন বিষয়। তো আমি তোমার কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো কাউকে না বলার জন্য, যে তোমার ফ্যামিলির ম্যাটার কেউ জানে না। আর তোমাকে জানালাম, তুমি আশা করি তোমার ভ্রান্ত ধারণা কেটেছে। আর তুমি তো এখনও ছোটো মেয়ে,
তুমি হয়তো অনেক কিছু ভুলভাল জানার পরে এগুলো হয়তো বলে টলে দিতা। তো যাই হোক, আমার এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা, আর তুমি দয়া করে কাউকে বলো না। তো এই ঘটনার পর আমার চোখে পানি চলে আসে শুনে। তো বললাম কি যে ম্যাডাম, আমি আপনার কাছে ওয়াদা করছি আমি এই ঘটনা কাউকে বলবো না। তো আমরা ওই দিনকে ওই ম্যাডামের রুম থেকে চলে আসি এবং আমি মাদ্রাসার কাউকে এই ঘটনা কোনোদিন বলিনি। আমার মাদ্রাসার পড়াশোনা শেষ করে আমি এখান থেকে চলে আসি। তো পরবর্তীতে আমি মাদ্রাসায় গিয়েছিলাম আমার সেই ম্যাডামের সঙ্গে দেখা করতে। আমার যখন বিয়ে হয়ে গিয়েছিল, আমি আমার হাজব্যান্ডের সঙ্গে গিয়েছিলাম। তো আমি জানতে পারি যে সেই ম্যাডাম আর সেখানে নেই। ওনারা নাকি কিছু বছর পরে মাদ্রাসা ছেড়ে দিয়ে চলে গিয়েছে আর কি, আর নেই। আর ম্যাডামের যে বাবা ছিলেন, সেই বাবা নাকি মারা গিয়েছিল। তো মারা যাওয়ার পরেই আর ম্যাডামকে নাকি কেউ দেখতে পায়নি। তো আমার যতটুকু মনে হয় যে ম্যাডাম হয়তো ওই জিন হাজব্যান্ডের কাছে হয়তো চিরতরে চলে গিয়েছে, কারণ তার তো আর পরিবার বলতে কেউ নেই। পরিবার বলতে তার ভাই আছে আর বোনেরা আছে, তারা তাদের মতো করে থাকে। তো তার তো আর এখানে কেউ নেই, তার মেয়ের সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে সেখানেই হয়তো থাকে। আমার যতটুকু ধারণা আমি সেতটুকুই বললাম। তো এই ছিল হচ্ছে আমার জানা একটি ঘটনা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বরাবর মতোই আমি কণ্ঠে আর যে ইমরান আপনাদের সঙ্গে আছি, আপনাদের প্রিয় হোস্ট। আশা করি আমার কণ্ঠে আপনাদের গল্পগুলো শুনতে ভালো লাগছে। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে কিন্তু লিখে জানাতে পারেন। আমাদের ইমেলের অ্যাড্রেস এবং আমাদের ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখানে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনাদের জীবনের ঘটনা পাঠাতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমাদের আরেকটি সিরিজ গল্প, খুবই জনপ্রিয় একটি সিরিজ গল্প, যিনি দিনে সিজন 3 আসতে চলেছে, খুব শীঘ্রই আমরা প্রকাশ করব। আপনারা অনেকদিন ধরে ওয়েট করেছেন আমাদের এই গল্পটা দেখার জন্য, এবং সিজন 2 যারা দেখেনি তারা দেখে আসবেন, সিজন 1 যারা দেখেনি তারাও দেখে আসতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। এবং হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে কমেন্ট করেন না, লাইক করেন না, তাদেরকে আমি খুবই নিন্দা জানাই। আপনারা কিন্তু ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়। সেই কষ্টের মূল্য আপনারা বুঝবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।